হুম। ভাবলে কেমন লাগে যদি বলি আলোর গতির একদম নিখুঁত হিসেব আধুনিক কোনো ফিজিক্স ল্যাবে নয়, বরং মানে ৩,০০০ বছরের পুরনো কোনো শ্লোকে লুকিয়ে থাকতে পারে। ঠিক তাই। আজকের এই ডিপ ডাইভে আমাদের হাতে এমন একটি ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট রয়েছে যা প্রাচীন ভারতের ইতিহাস আর সনাতন দর্শনের বিবর্তন নিয়ে কথা বলে। হ্যাঁ, আর এই ডিপ ডাইভের মূল উদ্দেশ্য হলো এটা বোঝা যে সনাতন মানেই শুধু প্রাচীন বা পুরনো কিছু নয়। একদম। ভিডিওটিতে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে। মানে বলা হচ্ছে, জলের ধর্ম যেমন তারল্য, ঠিক তেমনি আত্মার শাশ্বত স্বভাবই হল সনাতন। আর এটাই আধুনিকতার সাথে নিজেকে মানিয়ে নেয়। সোর্সটিতে দাবি করা হয়েছে যে এই দর্শন নির্দিষ্ট কোনো যুগের মতবাদ নয়, এটি মূলত মহাবিশ্বের মৌলিক নিয়মাবলীর ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটা কাঠামো। আচ্ছা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কিভাবে এই আধ্যাত্মিক দর্শন একটা আস্ত সভ্যতার দৈনন্দিন জীবনকে রূপ দিয়েছিল। সেটাই তো বড় প্রশ্ন। মানে আধ্যাত্মিকতায় মগ্ন একটা সমাজ কিভাবে এত উন্নত নগর পরিকল্পনা করতে পারে? হরপ্পা ও মহেঞ্জোদারোর কথা বলছেন তো? হ্যাঁ, সোর্সে বলা হচ্ছে প্রায় ৩০,০০০ মানুষের শহরে উন্নত ড্রেনেজ, ম্যানহোল আর একদম গ্রিড সিস্টেমের রাস্তাঘাট ছিল। ও আচ্ছা, মানে সত্যি অবাক করার মতো। আর এই শৃঙ্খলার ছাপ নাকি তাদের সমাজেও ছিল। বর্ণশ্রমের কথায় যদি আসি, সোর্সের দাবি অনুযায়ী প্রাথমিক চতুর্বর্ণ ব্যবস্থা নাকি অনেকটা আধুনিক কর্পোরেট অফিসের মতো ছিল। কর্পোরেট অফিস? হ্যাঁ, মানে জন্মের ভিত্তিতে নয়, বরং কাজ ও গুণের ভিত্তিতে মানুষকে দায়িত্ব দেওয়া হতো। কর্পোরেট অফিসের এই উপমাটা বেশ মজার, কিন্তু সোর্স অনুযায়ী এর একটা বড় সীমাবদ্ধতাও আছে। সেটা কিরকম? কর্পোরেট জগতে তো চাইলেই কেরিয়ার বদলানো যায়, তাই না? কিন্তু সোর্সটি বিশ্লেষণ করে দেখাচ্ছে যে ঋগ্বেদের যুগে এই গুণভিত্তিক ব্যবস্থা থাকলেও আচ্ছা। পরবর্তীকালে সমাজতাত্ত্বিক পরিবর্তন আর ক্ষমতা কুক্ষিগত করার প্রভাবে তা ক্রমশ কঠোর হতে থাকে। জন্মভিত্তিক জাতিভেদ প্রথা বা কাস্ট সিস্টেম মূলত সেই পরিবর্তনেরই ফল। তার মানে আসল কনসেপ্টটা সময়ের সাথে সাথে বদলে গিয়েছিল। আশ্রম ব্যবস্থাটা খুব প্রাসঙ্গিক বলে সোর্সে উল্লেখ আছে। চতুরাশ্রম মানে ওই ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এই ৪টি স্তরের কথা বলা হচ্ছে তো? হ্যাঁ, বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যায় মানুষ একই সাথে সম্পদ, পরিবার আর মানসিক শান্তির পেছনে ছুটতে গিয়ে ভয়াবহ বার্নআউটের শিকার হচ্ছে। ঠিক। সোর্স বলছে জীবনের বিভিন্ন চাহিদার মধ্যে ব্যালেন্স রাখতেই এই ৪টি স্তরকে আলাদা করা হয়েছিল। দারুণ একটা কনসেপ্ট। কিন্তু আমার প্রশ্ন হলো, এই সুশৃঙ্খল সমাজ থেকে হঠাৎ করে এত বৈজ্ঞানিক আবিষ্কার কিভাবে এলো? সোর্সে কিন্তু বেশ কিছু চমকপ্রদ তথ্য আছে এ বিষয়ে। হ্যাঁ, ভিডিওটিতে বলা হচ্ছে ৫ম শতাব্দীতে আর্যভট্ট পাইয়ের মান 3.1416 হিসেব করেছিলেন, আর গ্যালিলিওর বহু আগে পৃথিবীর আহ্নিক গতিরও কথা বলেছিলেন। শুধু তাই নয়, চিকিৎসার দিকটাও ভাবুন। ঠিক বলেছেন। সুশ্রুত সংহিতার দাবি অনুযায়ী ২৮০০ বছর আগে নাকি ১২১টি সার্জিক্যাল যন্ত্রপাতি দিয়ে প্লাস্টিক সার্জারি হতো। অবিশ্বাস্য মনে হয়, তাই না? একটু তো সন্দেহ জাগেই। এত প্রাচীনকালে আধুনিক স্ক্যালপেল বা ফোরসেপের মতো সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরি করা কিভাবে সম্ভব ছিল? সোর্স অনুযায়ী এর পেছনে কিন্তু কোনো জাদু ছিল না। তাহলে মূলত সে যুগের ধাতুবিদ্যা বা মেটালার্জির অভাবনীয় উন্নতি এর প্রধান কারণ। বিভিন্ন ধাতু গলিয়ে সংকর ধাতু তৈরির যে জ্ঞান তাদের ছিল, তা দিয়েই এই সূক্ষ্ম অস্ত্রগুলো তৈরি হতো। ও আচ্ছা। পাশাপাশি মানবদেহ নিয়ে তাদের বিস্তারিত গবেষণাও ছিল। একইভাবে আর্যভট্টের শূন্যের ধারণা বা গাণিতিক হিসেবগুলো সনাতন দর্শনের অনন্ত বা শূন্যতার ধারণার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। যা আধুনিক মহাকাশ গবেষণার ভিত্তি। অর্থাৎ দর্শনের হাত ধরেই বিজ্ঞানের জন্ম। একদম ঠিক। কিন্তু সোর্সে এমন কিছু রহস্যের কথাও আছে যা আজও পুরোপুরি অমীমাংসিত। যেমন ধরুন, দিল্লির ১৬০০ বছরের পুরনো লৌহস্তম্ভ, এত বছরেও তাতে মরিচা ধরেনি। হ্যাঁ, আর ভিডিওটিতে এর একটি চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেওয়া হয়েছে। বলা হচ্ছে ওই লোহায় প্রচুর পরিমাণে ফসফরাস ছিল, আচ্ছা। যা স্তম্ভের গায়ে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে মরিচা প্রতিরোধ করেছে। আবার ধরুন ইলোরার কৈলাস মন্দিরের কথা,
ওপর থেকে নিচে একটা মাত্র পাথর কেটেই বিশাল নির্মাণ কাজ করা হয়েছে। মানে এটা তো কেবল প্রযুক্তির নয়, চরম ধৈর্যেরও নিদর্শন। ঠিক তাই। আর সোর্সের মতে এই অভিযোজন ক্ষমতা শুধু স্থাপত্যে নয়, দর্শনেও দেখা যায়। দর্শনে কিভাবে? সোর্সে উল্লেখ আছে বাংলার ভক্তি আন্দোলনে শ্রী চৈতন্য মহাপ্রভু সাম্যের যে বার্তা এনেছিলেন তা এই সনাতন দর্শনেরই পরিবর্তিত এবং মানবিক রূপ। সব মিলিয়ে এই ডিপ ডাইভ থেকে একটা বিষয় পরিষ্কার, প্রাচীন ভারতের ইতিহাস শুধু ধর্মগ্রন্থের পাতায় আটকে নেই। একদমই না। শোয়ের শুরুতে যে আলোর গতির কথা বলেছিলাম, সোর্সের দাবি অনুযায়ী সায়নাচার্যের ঋগ্বেদের ভাষ্যে উল্লেখ আছে যে সূর্য আধা নিমেষে 2202 যোজন পথতিক্রম করে। হ্যাঁ, আর এই হিসেবটা আধুনিক বিজ্ঞানের আলোর গতির মানে প্রায় 2,99,000 কিলোমিটার প্রতি সেকেন্ডে প্রায় সমান। সোর্সটির এই দাবি সত্যিই গভীরভাবে ভাবনার খোরাক যোগায়। ঠিক। আর এখানে আজকের সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যায়, যদি প্রাচীন কোনো শ্লোকের রূপকের আড়ালে আলোর গতির মতো এমন নিখুঁত বৈজ্ঞানিক হিসেব লুকিয়ে থাকতে পারে, তাহলে প্রাচীন দর্শনের গভীরে আধুনিক বিজ্ঞানের আর কত যুগান্তকারী সত্য আজও আমাদের আবিষ্কারের অপেক্ষায় রয়েছে।